আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। গ্রামীণফোন আজকের সংবাদপত্র শুরু করছি। আমি মীর মাসুদুজ্জামান। সংবাদপত্রের শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন আইন বিশেষজ্ঞ এবং আইনের শিক্ষক ডক্টর শাহদিন মালিক। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, জেলা পরিষদে প্রার্থী হতে পারবেন না এমপিরা, শিশুদের জন্য বৈষম্যহীন সমাজ চাই প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন, ঘুরছে সিরিয়াল কিলার মধ্যবয়সী নারীরা টার্গেট, বাসা ভাড়ার কথা বলে ঢোকে বাসায়। দৈনিক মানবজমিন, কাতারে অবৈধ ভিসা ব্যবসায় সিন্ডিকেট, পাক ভারত উত্তেজনা নিরসনে ফোন আলাপ। আমাদের সময়, যত মামলা তত সুনাম, পুলিশ সার্জেন্টদের মধ্যে প্রতিযোগিতা, প্রভাব পড়ছে যানজট নিয়ন্ত্রণে, লাভ সরকারের ভোগান্তি জনগণের, সুযোগ বুঝে রেকার ব্যবসা। সকালের খবর, আওয়ামী লীগের আসন্ন কাউন্সিল, পদোন্নতি ও কেন্দ্রে ঠাঁই পাওয়া নিয়ে স্নায়ুচাপে অনেক নেতা। স্মার্ট কার্ড বিতরণের প্রথম দিনেই অব্যবস্থাপনা না নিয়ে ফিরে গেছেন অনেকে। যায় দিন, জঙ্গিদের জীবিত রেখে তথ্য সংগ্রহ করার পরামর্শ যুক্তরাষ্ট্রের। আমাদের অর্থনীতি, দুর্গাপূজার সার্বজনীনতায় মুখর বাংলাদেশ। দৈনিক দিনকাল, তদন্ত আলোর মুখ দেখছে না সোনালী ব্যাংক, বেসিক বাংলাদেশ ব্যাংক। বণিক বার্তা, অঙ্গীকার ভেঙে রামপালে পরোক্ষ অর্থায়নে বিশ্ব ব্যাংক। ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে আবারও গোলাগুলি। মানবকণ্ঠ, আন্তর্জাতিক মৈত্রী বাড়াচ্ছে সংসদীয় মৈত্রী গ্রুপ, ক্রমেই প্রভাবশালী হয়ে উঠছে বাংলাদেশ। দৈনিক সংগ্রাম, বিশ্ব ব্যাংকের প্রতিবেদন, পরিবেশ না থাকায় 3 বছরে সরকারি বিনিয়োগ সর্বনিম্ন, জিডিপি কমার পূর্বাভাস। দৈনিক করতোয়া, স্মার্ট কার্ড পেয়ে ছিটমহলে উল্লাস, সুযোগ হয়েছে ভাগ্য পরিবর্তনের, প্রধান নির্বাচন কমিশনার। দ্য ইন্ডিপেন্ডেন্ট, ল অন ইলেকশন কমিশন অ্যাপয়েন্টমেন্টস, কনস্টিটিউশনাল অব্লিগেশন ignored for 44 years. দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, ডিক্লাইন ইন এক্সট্রিম পভার্টি কন্টিনিউস। সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম। আজ আসলে খুব অভিন্ন শিরোনাম সবগুলোতে রয়েছে, এরকম নয় দিনটি। এক এক সংবাদপত্রে এক একটি শিরোনাম প্রধান শিরোনাম হিসেবে দেখা গেছে, প্রায় এরকমই। তো দৈনিক ইত্তেফাক একটি বিশেষ প্রতিবেদনের শিরোনাম করেছে, জেলা পরিষদ নির্বাচন যেটি হওয়ার কথা সামনে, তো সেটি শিরোনাম হচ্ছে জেলা পরিষদ নির্বাচনে এমপিরা প্রার্থী হতে পারবেন না। হ্যাঁ, এটা আজকেও অনেক এই রাত্রেবেলা অনেক চ্যানেলও খবরে শুনলাম। এটা খুব আমার কাছে এটা খুব স্বাভাবিক। মানে আমাদের সাংবিধানিক যেটা রীতি প্রিন্সিপাল হলো যে রাষ্ট্রের কর্মে নিয়োজিত এবং রাষ্ট্র থেকে বেতন ভাতাদি পান তারা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যদি না তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া থাকে। প্রিন্সিপাল হলো রাষ্ট্রের বেতন ভাতা পেলে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। ডিসি, এসপি বা সচিবরা কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না? কারণ তারা রাষ্ট্রের বেতন ভাতা পায়। আপনি এমপি হয়ে গেলে তো রাষ্ট্রের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন, মানে ভাতা পাচ্ছেন, বিভিন্ন ধরনের অ্যালাউন্স পাচ্ছেন। অতএব ওই প্রিন্সিপালে যে রাষ্ট্রের কাছ থেকে আপনি যদি এই ধরনের আর্থিক সুযোগ সুবিধা পান এবং ক্ষমতা প্রয়োগ করেন, তাহলে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। ছোটখাটো ব্যতিক্রম আছে, ধরেন একেবারে 1000 টাকা বেতনে যদি আপনি কোনো খুবই নগণ্য চাকরি করেন, তখন আর ওটাকে ওই ধরে নেওয়া হয় না যে আপনি রাষ্ট্রের কাছে কিছু পাচ্ছেন। তো এমপি সাহেবরা যেহেতু রাষ্ট্রের কাছে অনেক কিছু পাচ্ছেন, রাষ্ট্র তাদের আর্থিকভাবে তাদের সুযোগ সুবিধা দিচ্ছে, অতএব তারা অন্য কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তো ওইটাই বোধহয় একটু এটা নিয়ে আবার একটু পুনর্ব্যক্ত করা হলো। পুনর্ব্যক্ত করার দরকার ছিল না, ওকে ঠিক আছে, যাতে কোনো সন্দেহ না থাকে ওই জন্য জেলা পরিষদ আইনে এটা যোগ করা হলো আর কি। হ্যাঁ, নির্বাচন কমিশন বিষয়ক আরেকটি শিরোনাম রয়েছে, নির্বাচন কমিশনার নিয়োগের যে আইন সেটির কথা বলা হয়েছে। দ্য ইন্ডিপেন্ডেন্টের শিরোনাম যে সংসদীয় বাধ্যবাধকতা 44 বছর ধরে অবজ্ঞা করা। এটা সংবিধানের 118 নির্বাচন কমিশন সম্পর্কে যে জায়গা, ওখানে বলা আছে যে সংসদ কর্তৃক প্রণীত আইন সাপেক্ষে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনারদের নিয়োগ দিবেন। মানে ধরে সংবিধান বলে নিয়েছে যে একটা আইন হবে এবং ওই আইন অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগ দিবেন। আমাদের এখানে যেটা বলা হচ্ছে যে 44 বছরে এই নির্বাচন কমিশনারদের নিয়োগের ব্যাপারে অর্থাৎ দুটো জিনিস থাকে এইসব আইনে, তাদের যোগ্যতা, কারা নির্বাচন কমিশনার হতে পারবেন। হয়তো বলা থাকতে পারে যে তাদের হয়তো 20 বছরের প্রশাসনিক বা অন্যান্য কোনো অভিজ্ঞতা আছে এবং হয়তো সরকারের কোনো পদে নিয়োজিত না ইত্যাদি যোগ্যতার কথা বলা থাকবে।
আর সাধারণত এইসব আইনে বলা থাকে কি পদ্ধতিতে, মানে বাছাই কমিটি কে হবে, বাছাই কমিটি কিভাবে অগ্রসর হবে। তো আমাদের এই আইনটা হয় নাই। এখন অতীতে হচ্ছে কি, ধরেন নির্বাচন, নতুন নির্বাচন, এক নির্বাচন কমিশনের টার্ম শেষ হয়েছে, আরেক নির্বাচন কমিশন নিয়োগের সময় এসছে, তখন যে আইনটা করা হয় নাই এই জিনিসটা নিয়ে আমরা কথা বলি নাই। কিন্তু এইবার ওই নির্বাচন কমিশন নিয়োগের ব্যাপারে ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন কমিশনের টার্ম শেষ হয়ে যাবে, প্রায় 6 মাস আগে থেকেই কথা বলা বলি শুরু হয়েছে। এখন আমাদেরও সবাইরই নজরে এসছে, সংবিধান তো বলেছে একটা আইন থাকতে হবে। এখন যেভাবে কথা হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে, ধর নির্বাচন কমিশনটা, ধর এটা তো ফেব্রুয়ারি মাসে, আমি ধরে নিচ্ছি জানুয়ারি বা ফেব্রুয়ারিতে নতুন নির্বাচন কমিশনের নিয়োগের একটা বা সিলেকশনের কাদার নিয়োগ হবে, ওইটা আমরা জানতে পারবো। কিন্তু আমার এখন ধারণা হচ্ছে যে এর আগে যদি সংসদ এই ব্যাপারে আইন না পাস করে, যেসব কথা বলছি যে নির্বাচন কমিশন নিয়োগ আইন, এই আদলে কোনো আইন না পাস করে অতীতের মতো যদি রাষ্ট্রপতি আবার সকালবেলা আমরা উঠে পত্রিকায় দেখি যে অমুক অমুক নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশন নিয়োগ হয়েছে, এইবার আমার আশঙ্কা হচ্ছে যে এইটা কেউ না কেউ গিয়ে হাইকোর্টে চ্যালেঞ্জ করবে। আগে আইন ছাড়া হয়েছে, কিন্তু হয়তো আইন ছাড়া হলেও ওইটা আমরা যেহেতু চ্যালেঞ্জ করি নাই, কেউ ওটাতে আপত্তি করি নাই, অতএব যেভাবে নির্বাচন কমিশন নিয়োজিত হয়েছেন রাষ্ট্রপতি দ্বারা কোনো আইন ছাড়াই সকালবেলা, তো এখন বোধহয় এইটা মানে আমরা অনেক কিছু দেখি। ধর আমি যদি একটা আইনে পঞ্চম সংশোধনী, সংবিধানের পঞ্চম সংশোধনী হয়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে, ওই দ্বিতীয় সংসদ 1979 সালে এটা পাশ করেছিল। তো এটা ধরেন 2004 সাল পর্যন্ত চ্যালেঞ্জ হয় নাই, তো প্রায় 25 বছর চলেছে। যখন 2004 সালে গিয়ে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হলো, হাইকোর্ট 2005-এ রায় দিয়ে বললো না পঞ্চম সংশোধনী বেআইনি। তো আমার যেটা মনে হচ্ছে যে এখন সংসদ যদি, এখন সংসদের অধিবেশন আছে এবং এই আইনটা কোনো কঠিন আইন না, এবং এই ধরনের আইন আমাদের পার্শ্ববর্তী অনেকগুলি দেশে আছে, নেপালে আছে, আমি দেখেছিলাম মায়ানমারে আছে, পাকিস্তানে আছে। তো এটা নিয়োগের যে আইনটা, এটা নতুন ভারতে নাই, বাট আমাদের আশেপাশে এটা বললাম অনেক দেশে আছে, শ্রীলঙ্কায় খুব সম্ভবত আছে। তো বিভিন্ন দেশের আইন দেখে এই ধরনের আইন করে ফেলাই যৌক্তিক হবে, তাহলে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে, জবাবদিহিতা আসবে। মানে আইন না থাকলে তো আপনি তাকে নিয়োগ করতে পারবেন। ওই যে বিসিএস, মানে আমাদের সরকারি ক্যাডার যখন নিয়োগের আইন আছে, তো বিসিএস পরীক্ষা হয়, পরীক্ষা হয়ে একটা পদ্ধতি দিয়ে জবাবদিহিমূলক একটা পদ্ধতির নিয়োগ দেওয়া হয়। আর আইন না থাকলে তো যে ক্ষমতা আছে যাকে ইচ্ছা তাকে বিসিএস ক্যাডার বানিয়ে দিত। তো এই জন্য নিয়োগের আইন দরকার। এখন আমার মনে হয় যে কথাটা আলোচনায় এসছে, মনে হয় যে এখনো সরকারের প্রায় 3 মাস সময় আছে নিয়োগ প্রক্রিয়ার আগে। আইন পাস না করলে কিন্তু ওই নির্বাচন কমিশনার, ওদের নিয়োগ বৈধ হয়েছে কি হয় নাই এই ব্যাপারে যদি হাইকোর্টে রুল হয়, তখন জিনিসটা একটু খুবই, মানে যে নির্বাচন করবে তার বৈধতা সম্পর্কেই মানে প্রশ্ন, কোর্টের প্রশ্ন বা আইনজীবী মহলের প্রশ্ন, জিনিসটা খুব ঘোলাটে হয়ে যেতে পারে। স্মার্ট কার্ড নিয়ে শিরোনাম রয়েছে আজ। আমরা যেমন এর কত সুবিধা, 22 ধরনের সুবিধা এরকমও আমরা দেখতে পাচ্ছি সংবাদে। আবার কিছু অব্যবস্থাপনার কথা বলা হয়েছে যে প্রথম দিন কিছু অব্যবস্থাপনা দেখা যাবে। এটা কিন্তু হ্যাঁ, এই ধরনের স্মার্ট কার্ড দুনিয়ায় বেশিরভাগ দেশে করে নাই, কারণ এটা যে আমার ব্যক্তির গোপনীয়তার তো একটা ব্যাপার আছে। এখন এই স্মার্ট কার্ড নিয়ে আমি যে কোনো একটা ট্রানজাকশনে, একটা লেনদেনে গেলে ওই লেনদেন থেকে কিন্তু অন্য সবাই এটা জেনে যাবে। মানে আমার অনেক কিছু গোপন থাকবে না। আমি মানে যেগুলো এটা খালি ভোট দেওয়ার কথা না, তো যে কোনো অনেকগুলি ট্রানজাকশন, যেটা বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের লেনদেনের স্মার্ট কার্ড ব্যবহার, যেহেতু এটা ওই টেকনোলজি হয়ে গেছে, এখন আমি জানতে চাই না চাই আমার কিন্তু ব্যক্তিগত জিনিস বলে কিছু থাকবে না। সবই কিন্তু এই ডাটা বেস যারা হোল্ড করবেন, মানে আমি সকালে আজকে চিটাগাং গেলাম, গাড়িতে গেলাম না প্লেনে গেলাম, ওইটা থেকে শুরু করে চিটাগাঙে কত টাকা তুললাম, আমি কোন হোটেলে মানে ছিলাম, এই সবগুলি কিন্তু এই স্মার্ট কার্ডের মানে বদৌলতে যারা জানতে চান, যারা আমাদের নিয়ন্ত্রণ করতে চান, তারা কিন্তু জেনে যেতে পারবেন। এই মানে এই নেতিবাচক দিকটা নিয়ে আমাদের কিন্তু কখনো আলোচনা হয় নাই। ওই অনেক আগে যে বই বিগ ব্রাদারের কনসেপ্ট, যে রাষ্ট্র একটা বিগ ব্রাদার, মানে একটা উপরে বসে আছে, সবাই যা কিছু করছে সবকিছু দেখতে পাচ্ছে। রাষ্ট্র থেকে সবসময় বলা হয়, অন্য দেশে বলা হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে সুবিধা হবে, আমরাও একটু তটস্থ থাকবো, আমি যদি কারো খারাপ কাজ করে ফেলি তাহলে আমি ধরা পড়ে যাব। ওই দিক অবশ্যই আছে, কিন্তু তার বিনিময়ে আমার যে স্বকীয়তা, আমার যে ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বা আমার ব্যক্তিগত লেনদেনের গোপনীয়তা, এগুলি কিন্তু সবই কিন্তু আমরা এখন রাষ্ট্রের কাছে উজাড় হয়ে যাচ্ছে। আর আমাদের রাষ্ট্রের কাছে উজাড় হয়ে যাওয়া শুধু সেটাই না, এখন আমাদের রাষ্ট্রের মাধ্যমে অন্য রাষ্ট্রের কাছে তো উজাড় হয়ে যেতে পারে। মানে আমরা দেখছি কি, মানে ধরেন আমেরিকানরা আফগানিস্তানে এসে লোক টার্গেট করে বোম মারছে,
হ্যাঁ ধরে নিলাম ওরা খারাপ লোক, কিন্তু খারাপ লোক হলে তাদের একটা বিচারের মাধ্যমে অপরাধী সাব্যস্ত হয়ে তার শাস্তি। আমাদের যেমন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে, আমেরিকা এইসব ধরনের টেকনোলজির কারণে, টেকনোলজির বদলতে সারা দুনিয়ায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করছে। তো এটাই বলছি স্মার্ট কার্ড হচ্ছে তো, হ্যাঁ এক অর্থে অবশ্যই এটার ইতিবাচক দিক আছে, কিন্তু এটা মানে যে আমাদের যে তথ্যের গোপনীয়তা স্মার্ট কার্ডের মাধ্যমে আমার আমি একটা জমি কিনলাম, আমি কর ডিপার্টমেন্টকে বললাম যে আমি জমি কিনেছি, যা ট্যাক্স দেওয়া আমি দিচ্ছি, কিন্তু আমি চাইবো না যে বাকি সবাই জানো। কিন্তু স্মার্ট কার্ড হয়ে গেলে কিন্তু আমার ওই গোপনীয়তার কিন্তু কোনো মানে আমি আমার বৈধ আয় দ্বারাই ট্যাক্স দিয়ে একটা জিনিস কিনছি, কিন্তু ওই স্মার্ট কার্ড যদি আমার গাড়ি কেনার সময় আমাকে স্মার্ট কার্ড ব্যবহার করতে হয়, তাহলে কিন্তু আমার কোনো গোপনীয়তা থাকবে না। এবং এই জন্যই দুনিয়ার বহু দেশে আমাদের থেকে অনেক বেশি তথ্য প্রযুক্তির দেশ। আমাদের তথ্য ডিজিটাল বলছি শুরু করেছে, হাঁটি হাঁটি পা আপা করছে। আমাদের থেকে অন্য অনেক বেশি তথ্য প্রযুক্তির দেশে এটা কিন্তু মানে প্রায় কেউই করে নাই হলো ওই নাগরিকের যে তার ব্যক্তির পরিসর, ওইটাকে ওই দেশের রাষ্ট্রগুলি সম্মান করে। নাগরিক সব লেনদেন জানতে চায় না, সকালে এসে কি খাচ্ছে, রাত্রে কি ট্রেনে উঠছে না বাসে উঠছে, এটা রাষ্ট্র জানতে চায়। ওদের নাগরিকরাও এইসব ব্যাপারে খুবই সচেতন। তো এই জন্য এটা ভালো মন্দ আমরা এই আলোচনাটা শুরুই করতে পারি নাই। কিন্তু এখন যেমন সবকিছুই ডিজিটাইজড হচ্ছে দুনিয়া জুড়ে, আমরা দেখতে পাচ্ছি অনেক, আপনি বলছেন যে অনেক জায়গায় নেই, আবার অনেক জায়গায় করাও হচ্ছে। তো ডিজিটাইজেশনের এই সময়ে মানে ডাটা ব্যাপারগুলো ডিজিটাইজ হতে থাকবে, এটাও তো এক ধরনের মানে সময়ের সঙ্গে যাওয়ারই। না কিন্তু ওইটার যে মানে গোপনীয়তা, হ্যাঁ ওই যে ধরুন হ্যাকিং, মানে হ্যাকিং এর ব্যাপার, এখন আমার অ্যাকাউন্টে যদি অনেক টাকা থাকে, আপনার অ্যাকাউন্টে অনেক টাকা থাকে, যারা হ্যাক করবে তারা যদি এই খবরটা পেয়ে যায়, তখন হয়তো তার মানে বড় ব্যাংকের বড় 3টা অ্যাকাউন্ট হ্যাক করেই মানে তো ধরো ওই যারা এসব করবে তখন তারা খবর পেলো যে আপনি 3 মাসের জন্য আমেরিকায় গিয়েছেন, আপনার ব্যাংকে অনেক টাকা আছে এবং আপনার ব্যাংকে 3 মাস লেনদেন হবে না। তো এই ধরনের অনেক কিছু মানে অপপ্রয়োগ হতে পারে। আমি বলছি আর আমাদের দেশে যখন সেদিনও ঠাট্টা করে আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল ওই যে পুলিশ যেটা ওই যে ভাড়াটিয়া তথ্য নিচ্ছে, এখন নাকি এই তথ্য আমাদের মানে অনেক বাজারে পাওয়া যায়। আমাদের তো এর নিরাপত্তার জায়গাগুলি আমরা এখনো মানে খুব সুদৃঢ় করতে পারি নাই। ওই প্রেক্ষাপটে হ্যাঁ জিনিসটা নিঃসন্দেহে ভালো, কিন্তু খারাপ দিকটা মাথায় রেখে খারাপ দিকটা নিয়ে আমরা সচেতন থেকে যে ব্যবস্থা নেওয়া, সেটার ব্যাপারে হয়তো আর একটু বেশি নজর দেওয়া উচিত ছিল। ভারত পাকিস্তান নিয়ে শিরোনাম রয়েছে যথারীতি, এখন প্রতিদিনই থাকছে, গোলাগুলির খবরও রয়েছে, আবার ভারত পাকিস্তান নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে টেলিফোন আলাপ হয়েছে, সেই সংবাদও রয়েছে। হ্যাঁ এইসব ব্যাপারে আলাপ আলোচনা হলে এটাই খুব আশার দিক। মানে ওদের মধ্যে ভুল বুঝাবুঝি আছে, রেষারেষি আছে, দোষারোপ আছে, কিন্তু তার মধ্যে যে বলা হয় যে একটা লাইন অফ কমিউনিকেশন যদি খোলা থাকে, তাহলে হ্যাঁ এটাই আজকে নিরাপত্তায় মানে তারা যেটা উপদেষ্টারা কথা বলেছেন এটাই খুব আশার দিক। এবং আমার মনে হয় দুটাই এখন পুরনো রাষ্ট্র, তাদের একটা বাহ্যিক একটা দিক আছে, আর দুজনেই নিশ্চয়ই জানে যে যুদ্ধ করলে আলটিমেটলি কেউই মানে কারো জয় হবে না, এটা যুদ্ধ জয় পরাজয়ের যুদ্ধ না। তবে এখন একটা সম্পর্ক খারাপ হয়েছে, সম্পর্কের টানাপোড়েন চলছে এবং দুই দেশই দেখাতে যাবে যে আমি দুর্বল না। হয়তো এই জন্য ছোটখাটো হয়তো সীমান্ত এলাকায় কিছু হবে, আমার মনে হয় যে সারা দুনিয়ার দেশের সবাই মতো আমরাও আশা করবো যেটা বড় কিছু মানে 2-4টা এলোমেলো গোলাগুলি ছাড়া এর থেকে বড় কিছুতে পর্যবসিত হবে না। ভাই আমরা এখানে যেটি দেখছি যে ওই সংলাপের মধ্য দিয়ে তারা উত্তেজনা কমানোর ব্যাপারেই মূলত আলোচনা করেছেন। তো একটি আশঙ্কা করা হয় যে হ্যাঁ উত্তেজনা কমানোর আলোচনা করেছেন, কিন্তু যদি না কমে আঞ্চলিক পর্যায়ের প্রভাবটি অনেক বড়। ভারত তো অনেক বড় শক্তি এই অঞ্চলের, আর পাকিস্তান আমাদের কাছাকাছি সার্কের মধ্যকার। হ্যাঁ আঞ্চলিক অঞ্চলে যে আমাদের আঞ্চলিক প্রভাবটাই কিন্তু মানে আমরা আশা করবো যে অন্যদের মধ্যে যুদ্ধ বিগ্রহ হবে না, কিন্তু ফলে যে তিক্ততা তৈরি হয়েছে আর এই সার্ক শীর্ষ সম্মেলন বন্ধ হয়ে গেছে, ফলে সার্কের মধ্যে যে একটা সহযোগিতার দানা বেঁধে যদিও বহু বছর ধরে যদিও খুব আস্তে আস্তে হচ্ছিল, এখন কিছুটা হলেও কিন্তু এটা একটু তো ধাক্কা খাবে। আবার একটা সার্ক শীর্ষ সম্মেলন কখন হবে এটা রিশিডিউলিং করে, তার আগে তো এই মানে পরিস্থিতিটা ঠান্ডা হতে হবে, শীতল হতে হবে। তো মোটামুটি একটা আমাদের আঞ্চলিক সহযোগিতার জন্য এই জিনিসটা মোটেও পজিটিভ হচ্ছে না, কি নেতিবাচক প্রভাব নিশ্চয়ই পড়বে। এখন আশা করবো যে এটা খুব এই প্রভাবটা বেশি দিন থাকবে না। আরেকটি শিরোনাম রয়েছে আমাদের চোখে পড়ে, সেটি হচ্ছে যে প্রতিদিন লাখ লাখ টাকার মাদক বেচা কেনা চলে, 68 কারাগারে বন্দীদের অর্ধেকই মাদকাসক্ত। মানে এমনিতে মাদক একটি সমস্যা হিসেবে আমরা দেখি, আর কারাগারে এখানে মাদকের কথা বলা হয়েছে।
হ্যাঁ, এটা এখন মানে এগুলি তো মানে কারাগার তো খুব সুরক্ষিত, হ্যাঁ, যেরকম উচিত বলে আমরা মনে করি। হ্যাঁ, সেটাই সুরক্ষিত না, অবশ্যই সুরক্ষিত। আমাদের এখন অনেকগুলি নতুন আধুনিক কারাগারগুলি হচ্ছে এবং জেলা পর্যায়েও বেশ নতুন নতুন কারাগার হচ্ছে। কারাগারের ব্যাপারে সরকার অনেক বিনিয়োগ করছেন। তো হয়তো কারাগারের যে অবকাঠামো মানে বিল্ডিং কনস্ট্রাকশন এখানে বিনিয়োগ হচ্ছে, কিন্তু কারা কর্মীদের ব্যাপারে বিনিয়োগ হচ্ছে না। এটা মানে পজিটিভ বিনিয়োগ, নেগেটিভ বিনিয়োগ। মানে পজিটিভ বিনিয়োগ মানে তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে তাদের যেই মানে জ্ঞান স্কিল বাড়ানো, এবং তারা যে খারাপ কাজ করলে যে খারাপ তার পরিণতি, ওই দিকটা হয়তো নজর দেওয়া হচ্ছে না। মানে বিল্ডিং সাইডটাকে নজর দেওয়া হচ্ছে, এই সাইডটাকে নজর দেওয়া হচ্ছে না। এবং এইটা আপনি যেটা বললেন যে এটা তো কারাগারে এত সুরক্ষিত যে এটা একটু সচেতন হলেই হয়তো একদম নির্মূল করা সম্ভব না, কোনো খারাপ জিনিস একদম নির্মূল করা সম্ভব না, কিন্তু অপরাধ তো অনেকাংশেই মানে কমিয়ে আনা সম্ভব। মানে হ্যাঁ, কারাগারগুলি যদি এখন অপরাধের আখড়া হয়ে যায় তাহলে এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা আরেকটি শিরোনাম দেখছিলাম যে গণমাধ্যমের শিরোনাম আমরা যেমন দেখেছি যে নতুন করে জঙ্গি উত্থানের আশঙ্কা, মানে জঙ্গি তৎপরতা আরো হতে পারে এরকম পুলিশের দিক থেকে আশঙ্কা করা হচ্ছে। এবং রাজীব নামে একজন, যাকে এই সাম্প্রতিক জঙ্গি হামলা, গুলশান হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হয়, এখনো নাগালের বাইরে, এবং সেটিকে একটি ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে। হ্যাঁ, এটা তো হয়তো ধর মানে আমাদের কোনো একেবারেই একদম জঙ্গি আশঙ্কা না, এটা কেউ বলতে পারবে না। তবে আমার কেন জানি মনে হচ্ছে যে জঙ্গিরা কি চায়, ওদের একটা বড় চাওয়া হলো তাদের ভয়ে আমরা যাতে আতঙ্কিত থাকি, তাই তো? আমাদের স্বাভাবিক জীবনযাত্রা তাদের ভয়ে আতঙ্কে কিছুটা যাতে মানে বিঘ্ন ঘটে। তা আমার মনে হয় যে এইসব খবরগুলি, এই ধরনের খবরগুলি তো আমার কাছে মনে হয় যে কিছুটা দায়িত্বহীনতার পরিচয়, যে এগুলি কিন্তু জঙ্গিদের পক্ষেই যাচ্ছে। মানে আমরা সব বলছি যে আশঙ্কা আছে, আশঙ্কা হলে আমরা তো মানে অবচেতন মনেও দুইবার চিন্তা করবো। ওই জঙ্গিরা কিন্তু এটাই চায়, মানে এটা হয় না যুদ্ধতে মানে আপনার শত্রু কি চায় সেইটা জেনে শত্রু যাতে ওইটা না পায় সেটাই চেষ্টা করা আমাদের উচিত। তো এই জঙ্গিবাদের যুদ্ধতে আমরা জানি যে জঙ্গিবাদের যেটা অন্যতম প্রধান তাদের চাওয়া হলো মানে ওরা 10টা মানুষ মারার জন্য মানুষ মারছে না, ওরা চাচ্ছে যে 10টা মানুষ মারার ফলে আমাদের স্বাভাবিক জীবনযাত্রাটা ব্যাহত হোক। এবং আমি এক অর্থে এখন পিছন ফিরে বলবো যে তাদের ওই হোলি আর্টিজানের পরে অন্তত ঢাকা, গুলশান, বনানী, বাড়িধারা এলাকা, পুরো এলাকাটা কিন্তু জীবনযাত্রা 2 মাসের জন্য কিন্তু মানে একদম সম্পূর্ণ ভিন্ন ছিল। তো এই খবরগুলিও মানে এই ধরনের খবরগুলিও কিন্তু আসলে এর ফলাফলটা কিন্তু জঙ্গিদের পক্ষেই যাচ্ছে। তারা যে আতঙ্ক সৃষ্টি করতে যাচ্ছে, হামলা না করেই আতঙ্ক সৃষ্টি হচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি হয়তো এই ধরনের সরকারের যদি এরকম খবর থাকে এবং আশঙ্কা থাকে তারা ব্যবস্থা নিবেন। আমাদের হয়তো খুব বেশি হলে বলবেন যে একটু সতর্ক থাকবেন বা সরকারকে তথ্য দিয়ে সাহায্য করবেন। আতঙ্ক হচ্ছে মানে যে বাঘ আইলো ওই জিনিসটা আমি খুব পক্ষপাতী না। তাহলে হয়তো তো আমরা সবসময় বাঘের ভয় তটস্থ থাকবো, আর যেদিন বাঘ আসলেই আসবে ততদিনে আমরা হয়তো এটাতে এত অভ্যস্ত হয়ে যাবো যে আমরা তখন আমাদের নিরাপত্তার ধারণাগুলি শিথিল হয়ে যাবে। তো অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। জি, প্রিয় দর্শক,